আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস আশাবরী। আজ পর্ব 2। বাবা চা শেষ করে খুশি খুশি স্বরে বললেন, এক কাপ চায়ে তো তেমন জুত হলো না, সেকেন্ড কাপ অফ টি হবে নাকি? তোরা কেউ গিয়ে আরেক কাপ চা আন। তোর মা রান্না করে বসে আছে কেন? আজ তো একটা বিশেষ দিন। আপা বলল, বিশেষ দিনটা কি বলে ফেলো না। বাবা বললেন, অতিরিক্ত কৌতূহল ভালো না, বিশেষ করে বাবা মার পার্সোনাল লাইফ সম্পর্কে ছেলেমেয়েদের কোনো রকম কৌতূহল থাকা উচিত না। যা হোক, এইবার শুধু বলছি, আর কিছু জানতে চাইবি না। চাইলেও লাভ হবে না, বলবো না। আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট, কারণ বাবা কথা শেষ করতে পারলেন না। মা রাগী মুখে রান্নাঘর থেকে বের হয়ে বললেন, চুপ করবে? আহা, শখ করে শুনতে যাচ্ছে। তুমি যদি মুখ খোলো আমি কিন্তু গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেব। থাক তাহলে, বাদ দিলাম। আপা বলল, তোমরা দুজন কোনোখান থেকে ঘুরে আসো না কেন? বাইরে কোনো রেস্টুরেন্টে খাও, এখানে রান্না বান্না আমি করব। বাবা বললেন, আইডিয়াটা খারাপ না, মিনু যাবে? মা বললেন, মরে গেলেও না। মার কথা এবং কাজ এক হলো না। কিছুক্ষণের ভেতর মাকে দেখা গেল লজ্জা লজ্জা মুখে বের হচ্ছেন। বাবার গায়ে ভাইয়ার রঙিন শার্ট, শার্টটাকে এখন আরো বড় লাগছে। বাবাকে খুবই হাস্যকর দেখাচ্ছে। লম্বা শার্ট পরলে বেটে মানুষকে যে আরো বেটে লাগে তা আমার জানা ছিল না। বাবা বেশ কিছু টাকা পয়সা নিয়ে এসেছেন, এও এক রহস্য। তার ব্যবসা এমনই যে কখনো হাতে কিছু থাকে না। বাড়ি ভাড়া দেওয়া হয়তো দোকানে বাকি থাকে, যেবার দোকান ক্লিয়ার হয় সেবার বাইরের কারো কাছে ধার হয়। এবার সব ধার মিটিয়ে দেওয়া হলো। 3 মাসের বাড়ি ভাড়া নিয়ে আমি দোতলায় উঠে গেলাম। সুলাইমান চাচা বসার ঘরে টিভির সামনে বসেছিলেন। আমাকে দেখে শুকনো গলায় বললেন, কি খবর? আমি বললাম, বাড়ি ভাড়া দিতে এসেছি চাচা। ক মাসের? 3 মাসের। টেবিলের ওপর রেখে দাও। কেমন শুকনো গলা, যেন আমাকে চেনেন না, কিংবা চেনেন কিন্তু পছন্দ করেন না। এরকম তো হবার কথা নয়। সুলাইমান চাচা ভাইয়ার মতো আমাকেও পছন্দ করেন। প্রসঙ্গক্রমে বলে রাখি, বেশিরভাগ মানুষই কিন্তু আমাকেও পছন্দ করে। আমি যাদের ভয়াবহ রকমের অপছন্দ করি তারাও আমাকে পছন্দ করে। সুলাইমান চাচা আজ এমন করছেন কেন বুঝতে পারলাম না। এমন না যে টিভিতে খুব মজার কোনো অনুষ্ঠান হচ্ছে। বেগুন চাষের সমস্যা নিয়ে টেকো মাথায় এক বকবক করছে। লোকটার হাতে বিরাট একটা বেগুন। সুলাইমান চাচা এক দৃষ্টিতে বেগুনটার দিকে তাকিয়ে আছেন, যেন পৃথিবীর যাবতীয় রূপ রস গন্ধ ওই বেগুনটা ধারণ করে আছে। বাড়ি ভাড়ার টাকাটাও গুনছেন না, যে কাজটা তিনি সব সময় করেন। গোনা শুরু করে এমন ভাবে তাকান যেন 100 খানেক নোট কম আছে। এই সময় আমার বুক ঢিপ ঢিপ করতে থাকে। রেনু। জি? রসিদটা আমি পরে পাঠিয়ে দেব। জি আচ্ছা। জি আচ্ছা বলার পরেও আমি দাঁড়িয়ে রইলাম, তাকিয়ে আছি টিভির দিকে, যেন আমিও ওই বেগুনটাকে দেখে খুব মজা পাচ্ছি। রেনু। জি? বসবি নাকি? আপনি বললে বসবো। সুলাইমান চাচা কিছু বললেন না, আমি নিজে থেকেই বসলাম সুলাইমান চাচার ঠিক পাশে, যেন ইচ্ছা করলেই তিনি আমার পিঠে হাত রাখতে পারেন। মাঝে মাঝে কথা বলার সময় তিনি পিঠে হাত রাখেন, যেন আমি তার সবচেয়ে আদরের ছোট একটা মেয়ে। সুলাইমান চাচার আদর করে কথা বলার এই ভঙ্গিটা আমার খুব ভালো লাগে। রেনু। জি? মনটা খুব খারাপ রে রেনু। কেন? জামাই 3টা বড় বিরক্ত করছে। সে তো সবসময়ই করে, এবার একটু বেশি করছে। এদের নিজেদের মধ্যেই কোনো মিল নেই, একজন আরেকজনকে দেখতে পারে না, কিন্তু এখন দেখা যাচ্ছে মিলের অন্ত নেই।
তিনজন মিলে আমাকে ভাজা ভাজা করে ফেলছে। তারা চান কি? তারা চায় বাড়িটা যেন আমি ওদের লিখে দিই। ওরা বাড়ি ভেঙে মাল্টি স্টোরিড অ্যাপার্টমেন্ট হাউস করবে। আপনি কি বললেন? এখনো কিছু বলিনি। রঞ্জুর কাছে পরামর্শ চেয়েছি, সেও কিছু বলছে না। ভাইয়ার কাছে পরামর্শ চেয়ে লাভ নেই চাচা। ও এমন পরামর্শ দেবে যে আপনার রাগে গা জ্বলে যাবে। আরে না, তুই যে কি বলিস! ওর পরামর্শ প্রথমে খুব হাস্যকর মনে হলেও শেষে দেখা যায় ঠিকই আছে। আপনার মেয়েরা কি বলে চাচা? ওরা হচ্ছে হিজ মাস্টার্স ভয়েস। জামাইরা যা বলে তাই বলে। আমাকে বোঝাতে চায়, শিখিয়ে দেওয়া কথা নিজের মতো করে বলার চেষ্টা করে। ভাঙা বাড়ি দিয়ে তুমি কি করবে বাবা? বিশাল মাল্টি স্টোরেড কমপ্লেক্স হবে। সবচেয়ে উপরের ফ্ল্যাটে থাকবে তুমি, হাত পা ছড়িয়ে বাস করবে। আমরা 3 বোন থাকবো তোমার কাছাকাছি। এই বয়সে তো তোমার সেবার দরকার বাবা। সুলাইমান চাচা চুপ করে গেলেন, তাকিয়ে আছেন টিভির দিকে। টিভিতে ক্লোজ আপে বেগুনের পোকা দেখা যাচ্ছে। ভয়ঙ্কর লাগছে পোকাগুলিকে। আমি বললাম, চাচা যাই। তিনি কোনো জবাব দিলেন না। পোকা দেখতে লাগলেন যেন পোকাদের ভেতর পৃথিবীর সব সৌন্দর্য প্রকাশ পেয়েছে। সেই সৌন্দর্য আমাকে তেমন আকর্ষণ করলো না। আমি ঠিক করলাম দুলু আপার সঙ্গে খানিকক্ষণ গল্প করব। যদিও আজ দুলু আপাদের বাড়ি যাওয়া নিষিদ্ধ। শুক্রবার সন্ধ্যার পর তাদের বাড়িতে যাওয়া যায় না। দুলু আপার নিষেধ আছে। ওই দিন দুলু আপার বাবা মদ্যপান করবেন। অল্পতেই তার নেশা হয়। তিনি হইচই করে নানা কাণ্ড করেন। দুলু আপা চান না সেই দৃশ্য আমি দেখি। ওই দৃশ্য দেখার জন্যই আমার শুধু শুক্রবারেই তাদের বাড়ি যেতে ইচ্ছে করে। বেশ কবার গিয়েছি, এখনো কিছু দেখিনি। আমি চলে গেলাম দুলু আপার ঘরে। দোতলার শেষ প্রান্তে দুলু আপার ঘর। ছোট্ট একটা খাট, সঙ্গে লাগোয়া চমৎকার ড্রেসিং টেবিল। আয়নাটা প্রকাণ্ড। আয়নার সামনে দাঁড়ালে এমনিতেই মন ভালো হয়ে যায়। ঘরের এক কোনায় পুরনো ধরনের রেডিওগ্রাম। বেশিরভাগ সময় দুলু আপার ঘরে ঢুকলে গান শোনা যায়। রেডিওগ্রামে 7টা রেকর্ড চাপানো থাকে। শেষ হলেই নতুন রেকর্ড চাপানো হয়। আজ গান হবে না। দুলু আপার ঘরও অন্ধকার। আমি দরজা ফাঁক করে দেখি ঠান্ডা মেঝেতে আঁচল বিছিয়ে দুলু আপা শুয়ে আছেন। এটিও তার এক অদ্ভুত অভ্যাস। সিমেন্টের মেঝে সবসময় ধুয়ে মুছে রাখেন। বেশিরভাগ সময় শুয়ে থাকেন মেঝেতে হাতে বই নিয়ে। দুলু আপা আসবো? আয়। ঘর অন্ধকার কেন? মাথা ধরেছে। আয় আমার পাশে বস। আমি পাশে বসতে বসতে বললাম, চাচা কোথায়? দুলু আপা সহজ গলায় বললেন, নিজের ঘরেই আছে। বাবাও আমার মতো ঘর অন্ধকার করে বসে আছেন। ওইদিকে খবরদার যাবি না। চাচা কি করছেন? জানি না কি করছে। আমের শরবত খাবি? এখন তুমি আমের শরবত কোথায় পাবে? ডিপ ফ্রিজে আম আছে, খেতে চাইলে বানিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না। দেব? না। অন্য কিছু খাবি? হুম। গান শুনবো দুলু আপা। দুলু আপা ক্লান্ত গলায় বললেন, আজ থাক, অন্যদিন শুনবি। আজ মনটা ভালো নেই। আমি কি চলে যাব? না, তোকে আমি একটা চিঠি পড়াবো। মন দিয়ে পড়ে বলবি চিঠিটা কেমন হয়েছে। তোমার লেখা চিঠি? হ্যাঁ। কাকে লিখেছ? সেটা তোর জানার দরকার নেই। তুই শুধু পড়বি, বানান ভুল থাকলে ঠিক করে দিবি। প্রেমপত্র নাকি? এত কথার দরকার কি? আচ্ছা দাও পড়ি। দুলু আপা হাসতে হাসতে বললেন, দেব? এত ব্যস্ত কেন? চিঠি পড়ে তুই একটা শক খাবি। এখন চুপচাপ বসে থাক। অন্ধকারে চুপচাপ বসে থাকার মধ্যে এক ধরনের মজা আছে। মাঝে মাঝে আমি কি করি জানিস? দরজা জানালা সব বন্ধ করে ঘর নিকষ অন্ধকার করি। তারপর মেঝেতে চুপচাপ বসে থাকি।
অল্প কিছুক্ষণ বসে থাকলেই মনে হয় অনন্তকাল পার হয়েছে, টাইম স্লো হয়ে যায়। চিঠিটা দাও দুলু আপা, পড়ি। দুলু আপা চিঠিটা দিলেন। রেডিও বন্ড কাগজে গোটা গোটা করে লেখা দীর্ঘ চিঠি। বিষয়বস্তু হচ্ছে, পূর্ণিমা রাতে রাস্তার সোডিয়াম বাতিগুলো যদি নেভানো থাকে তাহলে নগরবাসীরা পূর্ণিমা উপভোগের সুযোগ পায়। ঢাকা মিউনিসিপ্যালিটি কি এই কাজটা করবে? ভরা পূর্ণিমার সময় রাত 11টা থেকে 3টা পর্যন্ত রাস্তার সব বাতি নিভিয়ে দেবে? তখন তো চাঁদের আলো থাকবেই, কৃত্রিম বাতির প্রয়োজন কি? চিঠিটা কেমন? ইন্টারেস্টিং। দুলু আপা হাসতে হাসতে বললেন, তুই মনে হয় আরো ইন্টারেস্টিং কোনো চিঠিপত্র আশা করেছিলি। কি করেছিলি না? হুম। দুলু আপা বাতি নিভিয়ে দিয়ে বললেন, নিজ থেকে আমি কখনো কোনো ছেলেকে চিঠি লিখব না, কখনো না। লিখলে ক্ষতি কি? ক্ষতি আছে। কেউ যদি আমার সেই চিঠি নিয়ে হাসাহাসি করে, আমার খুব কষ্ট হবে। এমন কাউকে লিখবে না যে তোমার চিঠি নিয়ে হাসাহাসি করবে। যাকে লিখতে চাই সে তাই করবে, হাসাহাসি করবে, সবাইকে পড়ে শোনাবে, চিঠির ভাষা নিয়ে ক্যারিকেচার করবে। তোমার মনের কথা পৌঁছানো দিয়ে কথা, সে কি করবে না করবে তা দিয়ে তোমার প্রয়োজন কি? তুই এসব বুঝবি না। আচ্ছা তুই এখন যা। দুলু আপার ঘর থেকে বেরিয়েই দেখি সিঁড়ির মাথায় দুলু আপার বাবা। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি বললাম, আসসালাম আলাইকুম চাচা। তিনি গম্ভীর গলায় বললেন, কে? হু আর ইউ? চাচা আমি রেনু। রেনুটা কে? আমি ওই বাড়িতে থাকি। এখানে কি চাও? কিছু চাই না। আমাদের কথাবার্তা শুনে দুলু আপা বের হয়ে এলেন। তার বাবার দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, তুমি ঘরে যাও বাবা। উনি সঙ্গে সঙ্গে তার ঘরের দিকে রওনা হলেন। রেলিং ধরে ধরে কেমন অদ্ভুত ভঙ্গিতে টলতে টলতে যাচ্ছেন। আমি আগে মাতাল দেখিনি, এই প্রথম দেখলাম। বুকের মধ্যে ধক করে উঠল। দুলু আপা বললেন, বাসায় যা রেনু, দাঁড়িয়ে আছিস কেন? আমি ক্ষীণ গলায় বললাম, যাচ্ছি। তুই কি ভয় পেয়েছিস? হুম। কেন? বাবা কি কিছু বলেছে তোকে? না। তাহলে ভয় পেলি কেন? আয়, আমি তোকে এগিয়ে দিচ্ছি। এগিয়ে দিতে হবে না দুলু আপা। আমি সিঁড়ি দিয়ে নামছি। হঠাৎ মনে হলো আমি নিজেও অবিকল দুলু আপার বাবার মতোই টলতে টলতে নামছি। এক হাতে সিঁড়ির রেলিং ধরে আছি। সিঁড়ির গোড়ার কাছে এসে পেছনে ফিরলাম। দুলু আপা এখনো দাঁড়িয়ে আছেন। আমি খানিকটা মন খারাপ করে বাসায় ফিরলাম। দুলু আপাকে আমি বেশ পছন্দ করি। তাকে যতটা পছন্দ করি, নিজের আপাকেও ততটা করি না। মাঝে মাঝেই আমার মনে হয় মীরা আপা আমার বোন না হয়ে দুলু আপা আমার বোন হলে বেশি ভালো হতো। তার মানে এই না যে আমি আপাকে পছন্দ করি না, করি। তবে কেন জানি খানিকটা ভয় ভয়ও লাগে। একজন মানুষ খুব পরিচিত একজনকে তখনই ভয় করে যখন সে তাকে বুঝতে পারে না। আপাকে আমি ঠিক বুঝতে পারি না। আগে আমরা দু বোন একটা ঘরে ঘুমোতাম। বড় একটা খাট ছিল, ঘরের মাঝখানে যাতে কাউকে কিনারে শুতে না হয়। ঘুমোতে যাবার আগে আপা আমার চুল বেঁধে দিত। এই সময় হালকা গলায় গল্প গুজব করত। একদিন হঠাৎ বলল, রেনু, এখন থেকে তুই কি ভাইয়ার ঘরে শুবি? ওখানে তো এক্সট্রা চৌকি আছে। আমার একা ঘুমোতে ইচ্ছে করে। আমি বললাম, আচ্ছা। তুই মন খারাপ করলি না তো? না। মাঝে মাঝে আমার খুব একা থাকতে ইচ্ছা করে। সব সময় না, মাঝে মাঝে। বুঝতে পারছি। না, বুঝতে পারছিস না। এটা এত সহজে বোঝার জিনিস না। আমি চলে এলাম ভাইয়ার ঘরে। এমনিতেই ঘরটা ছোট, তার উপর দুটা চৌকি।
ঘরে ঢুকলেই দম বন্ধ হয়ে আসে। তার উপর রোজ ভাইয়া রাত করে ফেরে, আমাকে দরজা খুলে দেওয়ার জন্য জেগে থাকতে হয়। ইদানিং আবার সিগারেট ধরেছে, ঘুমোবার আগে বিছানায় শুয়ে সিগারেট টানে। ঘর ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়, আমার দম বন্ধ হয়ে আসে। কি বিশ্রী অবস্থা। আমি একদিন বললাম, সিগারেট বারান্দায় খেলে কেমন হয়? ভাইয়া পা নাচাতে নাচাতে বলল, ভালোই হয়, কিন্তু সবকিছু তো একটা নিয়ম আছে। দিনের শেষে সিগারেট বিছানায় শুয়ে পা নাচাতে নাচাতে খেতে হয়, এটাই নিয়ম। নিয়ম তো ভঙ্গ করতে পারি না, এই জন্যই তো পা নাচাচ্ছি। আমার তো ভাইয়া দম বন্ধ হয়ে আসছে। বুঝতে পারছি, বাট আই কান্ট হেল্প। আমার ঘরে বাস করলে এই কষ্ট সহ্য করতেই হবে, উপায় নেই। ভাইয়ার সঙ্গে বাস করার কিছু অসুবিধা যেমন আছে, সুবিধাও আছে। প্রায় রাতেই সে অনেকক্ষণ গল্প করে, মজার মজার গল্প। মুগ্ধ হয়ে শুনতে হয়। কিছু কিছু গল্প তার নিজের বানানো, যেমন আধুনিক কালের এসবের গল্প। পুরনো গল্প, কাক মাংসের টুকরো নিয়ে গাছে বসেছে, শিয়াল এসে বলল, কাক ভাই, তোমার গলাটা বড় মিষ্টি, একটা গান গাও না, কতদিন তোমার গলার মধুর কা কা শব্দ শুনি না। এসবের গল্পে কাক তখন গান ধরে, কিন্তু ভাইয়ার গল্পে গান ধরে না, কারণ সৌভাগ্যক্রমে এসবের গল্পটি তার পড়া। সে এমন সব অদ্ভুত কাণ্ডকারখানা করে যে শুনে হাসতে হাসতে দম বন্ধ হয়ে যায়। এত কাণ্ড করেও কাকের শেষ রক্ষা হয় না, মাংসের টুকরোটা চলে যায় শিয়ালের পেটে। এই গল্পগুলি লিখে ফেললে চারিদিকে হইচই পড়ে যেত, কিন্তু সে লিখবে না। ভাইয়ার ঘরে একটা টেবিল ফ্যান আছে, এটা সে দিয়ে রাখে আমার দিকে। সে নাকি হিট প্রুফ, গরমে তার কিছু হয় না, বরং সুনিদ্রা হয়। এটা অবশ্য মিথ্যা কথা। গরম অসহ্য বোধ হওয়াতেই সে তার কোনো এক বন্ধুর কাছ থেকে এই ফ্যান নিয়ে এসেছিল। আমি তার ঘরে চলে আসায় বেচারাকে বাধ্য হয়ে ফ্যানটা আমাকে দিয়ে দিতে হয়েছে। আপনি বোধহয় ভাবছেন মেয়েটা কি স্বার্থপর, নিজে ফ্যানের বাতাস খাচ্ছে, তাই বড় ভাই গরমে সিদ্ধ হচ্ছে। আসলে তা কিন্তু না। আমার ভাইয়ার মতো চট করে ঘুম আসে না। ভাইয়া ঘুমোবার পরও আমি অনেকক্ষণ জেগে থাকি, তারপর ফ্যানের মুখ ঘুরিয়ে দেই ভাইয়ার দিকে। ভাদ্র মাসের অসহ্য গরমে ছটফট করতে করতে ভাবি, একদিন যখন আমাদের খুব টাকা পয়সা হবে, তখন ঘরে ঘরে এয়ার কুলার থাকবে, সবগুলি ঘর থাকবে বরফের মতো হিমশীতল। ভাদ্র মাসের গরমে লেপ গায়ে ঘুমাবো। রাত এখন বাজছে 1টা 10। আমি ভাইয়ার জন্য অপেক্ষা করছি। বাবা অনেকক্ষণ জেগেছিলেন, কিছুক্ষণ আগে ঘুমোতে গেলেন। ভাইয়া রাতে ভাত খাবার সময় না থাকায় তিনি বেশ মন খারাপ করেছেন। কিছুদিন বাইরে কাটিয়ে ফিরলে বাবা সবাইকে নিয়ে খাওয়ার ব্যাপারটায় খুব গুরুত্ব দিতে থাকেন। আজ বিকেলে তিনি নিউ মার্কেট থেকে কাতলা মাছের একটা বিশাল মাথা কিনে এনেছেন। সেই মাথার মুড়িঘণ্ট রান্না হলো। রান্নার সময় বাবা পর্যবেক্ষকের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করলেন এবং মাকে নানান উপদেশ দিতে লাগলেন। একটু ঝোল ঝোল রাখো, শুকনো হলে খেয়ে আরাম পাওয়া যাবে না। কয়েকটা আলু কুচি করে দিয়ে দাও তো, আলু গলে ঝোলটা ঘন হবে, খেতে আরাম হবে। পাঁচফোড়ন আছে? 1 চিমটা পাঁচফোড়ন ডোজ দিয়ে দাও তো, সুন্দর গন্ধ হবে। গোটা 5 আস্ত কাঁচামরিচ দিয়ে দাও, কাঁচামরিচের সুঘ্রাণ তুলনাহীন। রান্নার এক ফাঁকে মা এসে আমাকে আর আপাকে চুপি চুপি বলে গেলেন, মাছের মাথাটা পচা ছিল, খেতে ভালো হবে না। তোর বাবাকে কিছু বলিস না, মনে কষ্ট পাবে, বেচারা শখ করে কিনেছে। আপা বলল, পচা মাছ খেতে অসুখ করবে মা। এতটাও পচা না, কষ্ট করে খেয়ে নিস মা। খাবার সময় মোটামুটি করুণ দৃশ্যের অবতারণা হলো বলা যেতে পারে। বাবা নিজেই মাছ মুখে দিতে পারলেন না, মুখ কুচকে বললেন, মাছটা পচা নাকি? মা বললেন, না তো, টাটকা মাথা, কানকো লাল টকটকে ছিল। খেতে এমন লাগছে কেন? পচা গন্ধ পাচ্ছি। আমি বললাম, তুমি উল্টাপাল্টা ডিরেকশন দিয়ে মাছটা নষ্ট করে দিয়েছো বাবা।
আপা বলল, আমার কাছে তো খেতে ভালোই লাগছে। বাবা বললেন, খেতে খারাপ হয়নি, গন্ধটা ডিস্টার্ব করছে। রঞ্জু থাকলে এই গন্ধ নিয়ে কিছু একটা বলে সবাইকে হাসিয়ে মারতো। ওকে রোজই ফিরতে দেরি করে নাকি? আমি বললাম, মাঝে মাঝে করে। এটা ঠিক না, ওকে বুঝিয়ে বলতে হবে। ঢাকা শহর এখন আর আগের মতো সেফ না, রাত বিরেতে চলাচল বন্ধ করতে হবে। আমি আজই ওকে বলবো, কড়া গলায় বলবো। অবশ্যই তাকে কড়া গলায় কিছু বলাও মুশকিল। ফানি ম্যান, এমন কিছু বলবে যে হাসতে হাসতে জীবন যাবে। বলেই বাবা হাসতে লাগলেন। সেই হাসি থামতে সময় লাগলো। হাসি থামে, দু এক নলা ভাত খান, আবার হাসেন। ভাইয়া ফিরল রাত 1:30টায়। ঘরে ঢুকেই বলল, খুকি জেগে আছিস? আমার দুটা ডাক নাম, একটা খুকি, অন্যটা রেনু। খুকি নামে এখন কেউ ডাকে না, আমি নিষেধ করে দিয়েছি। কেউ যদি ভুল করে ডাকে আমি রাগারাগি করি। শুধু ভাইয়া ডাকে, আমাকে রাগাবার জন্যই ডাকে। রাগ করলে আরো বেশি ডাকবে বলে চুপ করে থাকি। ভাইয়া শার্ট খুলতে খুলতে বলল, কথা বলছিস না কেন? জেগে আছিস নাকি? না, ঘুমিয়ে আছি। আচ্ছা ভাইয়া, এত দেরি করলে কেন? বাবা তোমার জন্য এতক্ষণ জেগেছিলেন। রাতে তোমার জন্য অপেক্ষা করে আমরা ভাত খেয়েছি 11টার সময়। মেনু কি ছিল? মাছের মাথা, মুড়ি ঘন্ট। বাবা নিজে মাথা কিনে আনলেন। ভাইয়া শুকনো গলায় বলল, নিশ্চয়ই পচা ছিল। আজ পর্যন্ত কোনোদিন বাবা টাটকা মাথা কিনতে পারেননি। আমি 100 টাকা বাজি রাখতে পারি, মাথাটা ছিল পচা, তোরা কেউ খেতে পারিসনি। মাথা ভালোই ছিল। ভাইয়া তুমি কি খেয়ে এসেছো না খাবার গরম করব? খেয়ে এসেছি। আভা আজ তাদের বাসায় নিয়ে গেল, আভার মা খাইয়ে দিলেন। কোন আভা? এমন ভাবে বললি যেন 10-12টা আভার সঙ্গে আমার খাতির। কথাবার্তা চিন্তা ভাবনা করে বল। প্রশ্ন করতে হয় বলেই যে করতে হবে, কোন আভা? তা তো ঠিক না। সরি। সরি হলে ভালো। তুই এখন যা, আমার জন্য ফ্লাক্স ভর্তি করে চা বানিয়ে আন। আজ সারা রাত জাগতে হবে। পত্রিকার একটা ভালো অ্যাসাইনমেন্ট পেয়েছি, প্রচ্ছদ কাহিনী। বিষয় হলো ঢাকা শহরে ভ্রাম্যমান পাগল। ঠিকঠাক মতো নামাতে পারলে 1000 টাকা পাওয়া যাবে। আবহাওয়া আমাকে সাহায্য করছে, ও নেবে 400, আমি 600। আভা নামের মেয়েটার কথা ভাইয়ার মুখে কয়েকবার শুনেছি, এখনো দেখিনি। আমাদের বাসায় কখনো আসেনি। মেয়েটা শতদল পত্রিকায় কাজ করে। ভাইয়ার ভাষায় খুব ফাইটিং টাইপ মেয়ে, বেঁচে থাকার জন্য ফাইট দিয়ে যাচ্ছে। মানি প্ল্যান্ট জাতীয় মেয়ে না। ছোট ছোট 3টা ভাই বোন, অসুস্থ মা। সে একা রোজগার করছে, দিন রাত পরিশ্রম করছে। কিরে খুকি, এখনো দাঁড়িয়ে আছিস যে? ব্যাপার কি? চা নিয়ে আয়, ফ্লাক্স ভর্তি করে আনবি। ফ্লাক্স পাবো কোথায়? ওই দিন যে একটা দেখলাম। দুলু আপাদের ফ্লাক্স। ও আচ্ছা, তাহলে তো তোর কাজ বেড়ে গেল। তোকেও জেগে থাকতে হবে, ঘন্টায় ঘন্টায় আমাকে চা খাওয়াতে হবে। ছোট বোন হয়ে জন্মানোর অনেক যন্ত্রণা। আমি বললাম, আভা মেয়েটা দেখতে কেমন? ভেরি অর্ডিনারি। সাজলে গুজলে হয়তো সুন্দর দেখাবে, সাজার সময় কোথায়? সাজতে তো পয়সাও লাগে, পয়সাটা কোথায়? একটা মাত্র ঘর সাবলেট নিয়ে এতগুলি মানুষ থাকে, কিভাবে বাস করে না দেখলে বিশ্বাস করবি না। আমি তো ওদের বাসায় গিয়ে অস্বস্তির মধ্যে পড়ে গেলাম, বুঝলি খুকি। আমার ধারণা ছিল আমরাই বোধহয় সবচেয়ে গরিব। ওদের বাড়িতে রাতে কি রান্না হয়েছে জানিস? শুধু ভাত আর ডাল, স্বাস্থ্যবান ভাত, ইয়া মোটা মোটা। তুমি ডাল ভাত খেয়ে এলে? না, আভা গিয়ে আমার জন্য ডিম কিনে নিয়ে এলো, সেই ডিম ভাজা হলো।
আবার একটা ছোট বোন আছে, তার নাম শেফা। সে খুব গোপনে ফ্রকের আড়ালে একটা বাটি নিয়ে গেল পাশের বাড়ি। সেখান থেকে খানিকটা মাছের তরকারিও এলো। ভাইয়া হাত মুখ ধুয়ে কাগজ কলম নিয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। আমি চা বানিয়ে আনলাম। ভাইয়া বলল, একটা কাজ করতো খুকি, তোর ফ্যানটা আমাকে ধার দে, বড্ড বেশি গরম। আর শোন, একটা গামছা ভিজিয়ে আমার পিঠের উপর দিয়ে দে, তাহলে মশা বিশেষ কায়দা করতে পারবে না, শরীরটাও ঠান্ডা থাকবে। আমি ভাইয়ার পিঠে ভেজা গামছা দিয়ে বারান্দায় মোড়া পেতে বসলাম। ঘরে আলো থাকলে আমার ঘুম হয় না, এর চেয়ে বারান্দায় বসে থাকাই ভালো। বারান্দায় খানিকটা বাতাস আছে, বসে থাকতে খুব খারাপ লাগছে না। আমি চুপচাপ বসে আছি, দুলু আপা গান বাজানো শুরু করেছেন। তার মন খারাপটা সম্ভবত কেটেছে। একজন মানুষ বেশিক্ষণ যেমন মন ভালো রাখতে পারে না, বেশিক্ষণ মন খারাপও রাখতে পারে না। তিনি নিশ্চয়ই খাওয়া দাওয়াও করেছেন। ক্ষুধার্ত অবস্থায় কেউ গান শুনতে পারে না। সঙ্গীত ক্ষুধার্ত মানুষের ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে দাও ছেড়ে। দুলু আবার অসংখ্য রেকর্ড, কিন্তু গভীর রাতে তিনি অল্প কিছু গান ঘুরে ফিরে বাজান। কোনো কোনো রাতে এমন হয় যে একই গান বারবার বাজাচ্ছেন। কে জানে, আজ হয়তো এই গানই 50 বার বাজাবেন। বসে থাকতে থাকতে আমার ঝিমুনি ধরে গেল। ভাইয়ার ঘরের দরজা বন্ধ বলেই বারান্দা অন্ধকার হয়ে আছে। এখন বেশ বাতাস ছেড়েছে। বারান্দায় পাটি পেতে ঘুমোতে পারলে ভালো হতো। আকাশে মেঘ করেছে, কয়েকবার বিদ্যুৎ চমকালো। বৃষ্টি নামলে খুব ভালো হয়, আরাম করে ঘুমানো যায়। এবার গরমটা বেশ পড়েছে। ভাইয়া ভেতর থেকে চেঁচালো, ও খুকি, চা দে। আমি আবার চা বানিয়ে আনলাম। যা ভেবেছিলাম তাই, দুলু আপা একই গান বারে বারে বাজাচ্ছেন। ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে দাও ছেড়ে। ভাইয়া চায়ের কাপ হাতে নিতে নিতে বললেন, আমাকে যদি বলতো ঢাকা শহরের গৃহবন্দী পাগলের উপর প্রচ্ছদ কাহিনী লিখতে, আমি সবার প্রথমে লিখতাম তো দুলু আপার কথা। দেখ, একই গান বারবার বাজাচ্ছে, এভাবে মানুষকে বিরক্ত করার কোনো মানে হয়? ওকে ধরিলে তো ধরা দেবে না, কান ঝালাপালা হয়ে গেল। যাকে ধরিলে ধরা দেবে না তাকে ধরার জন্য এত মাতামাতি কেন? ছেড়ে দাও, চড়ে খাক। কি বিরক্তিকর যে এই মেয়েটা। তুমি জেগে আছো তা তো আর উনি জানেন না। তোমার লেখা এগুচ্ছে কেমন? মোটেই এগুচ্ছে না। শুরুটা নিয়েই সমস্যা। একটা ইন্টারেস্টিং ওপেনিং দরকার, সেটা পারছি না। যাকে বলে শুরুতেই পাঠককে একটা চমক দেওয়া। আচ্ছা দেখ তো, এই শুরুটা তোর কাছে কেমন লাগে? তুই পড়বি না আমি পড়ে শোনাবো? তুমিই পড়ো, তোমার হিজিবিজি হাতের লেখা আমি পড়তে পারি না। ভাইয়া পড়তে শুরু করলো। ধরুন, আপনি ঢাকা শহরে গাড়ি চালিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন পুরোপুরি নগ্ন একজন মানুষ আইল্যান্ডে দাঁড়িয়ে হাত তুলে ট্রাফিক কন্ট্রোল করছে। ট্রাফিক পুলিশ যেভাবে বাঁশি বাজায়, সে সেইভাবেই পিপ পিপ করে মুখে বাঁশি বাজানোর আওয়াজ করছে। তখন আপনি কি করবেন? বিরক্ত হবেন? তার সিগন্যাল উপেক্ষা করে গাড়ি নিয়ে পার হয়ে যাবেন, নাকি সিগন্যাল মানবেন? নবাবপুর রোডের মোড়ে এক পাগল ট্রাফিক কন্ট্রোল করে, যার সিগন্যাল সবাই মানে। সে যখন হাত উঠিয়ে গাড়ি থামতে বলে, তখন সব গাড়ি থামে, চলতে বললে চলে। বদ্ধ উন্মাদ এই ব্যক্তি ট্রাফিক কন্ট্রোল করে খুব সুন্দরভাবে। মোড়ের ট্রাফিক পুলিশ তার কাছে দায়িত্ব দিয়ে চাটা খেতে যায়। খুকি, ঘুমিয়ে পড়েছিস? না, শুনছি। কেমন লাগছে? ভালো। সত্যি এমন কেউ আছে নাকি? অবশ্যই আছে। আমি তো গল্প লিখছি না, সত্য অনুসন্ধানী রিপোর্ট। আভা যখন এই লোকটার কথা বলল, তখন আমি নিজেও বিশ্বাস করিনি। আভা আমাকে নিয়ে গেল, পাগলটার সঙ্গে কথা টথাও বললাম। ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। সত্যি পাগল? হুম। যাই জিজ্ঞেস করি হাসে আর বলে খিসখিস। ভাইয়া, আমি বারান্দায় চাদর পেতে শুতে যাচ্ছি।
তোমার লেখা শেষ হলে আমাকে ডেকে দিও। তোকে মনে হয় কষ্ট দিয়ে ফেললাম। কাল ছুটি আছে, সারাদিন ঘুমোতে পারবি। আজ একটু কষ্ট কর, আর শেষবারের মতো এক কাপ চা নিয়ে আয়। চা এনে দেখি লেখা খাতার উপর মাথা রেখে ভাইয়া ঘুমোচ্ছে। ভাইয়াকে জাগালাম না, বাতি নিভিয়ে দিলাম। ঘড়িতে রাত 3:30 বাজে। এখন আর ঘুমোতে যাবার কোনো মানে হয় না। ঘুম আসতে আসতে আধ ঘন্টা লাগবে। তারপর যেই ঘুম আসবে ভোর হবে, ঘরে রোদ ঢুকে যাবে, জেগে উঠতে হবে। আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমানোর চেয়ে না ঘুমানোও ভালো। আমি বারান্দায় চলে এলাম। এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছি। চারদিক নীরব। দুলু আপা গান বাজানো বন্ধ করেছেন। যাকে তিনি ধরতে চাচ্ছেন তাকে ধরবার আশা ছেড়ে দিয়ে তিনি সম্ভবত ঘুমিয়ে গেছেন। এইখানে আমি আপনাকে একটা কথা বলে রাখি, সারা রাত জেগে থাকার বিশ্রী অভ্যাস আমার আছে। কোনোই কারণ নেই, অথচ আমার ঘুম আসছে না। আমি বারান্দায় হাঁটাহাঁটি করছি, এরকম প্রায় হাঁটি। হাঁটাহাঁটি করতে করতে আমি অনেক কিছু চিন্তা করি। আমার খুব ভালো লাগে। কি নিয়ে চিন্তা করি তার সব আপনাকে বলা যাবে না। আপনি হাসবেন এবং মনে মনে বলবেন, মেয়েটা তো ভারী ইয়ে। শুধু একটা চিন্তার কথা বলি, চিন্তা না, কল্পনা। আমি কল্পনা করি যেন রাতের ট্রেনে আমি যাচ্ছি। কামরায় দুটি মাত্র মানুষ, আমি এবং একটা ছেলে। ছেলেটিকে আমি কখনো দেখিনি আগে। অল্প বয়স, সুন্দর চেহারা, বড় বড় চোখ, চোখে চশমা। খুব বৃষ্টি নেমেছে। ছেলেটা ট্রেনের কামরার জানালা বন্ধ করছে। আমার জানালাটা খোলা। সে বিরক্ত হয়ে বলল, জানালাটা বন্ধ করছেন না কেন? আমি বললাম, তাতে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আপনি তো ভিজে যাচ্ছেন। আমাকে শুকনো রাখার দায়িত্ব তো আপনাকে দেওয়া হয়নি। আমার বৃষ্টিতে ভেজার ইচ্ছা হচ্ছে, ভিজছি। এই কথায় ছেলেটা একটু যেন আহত হলো। নিজের দিকে জানালা খুলে সেও আমার মতো জানালা দিয়ে মাথা বের করে ভিজতে লাগলো। আমি বললাম, আপনি ভিজছেন কেন? ইচ্ছে হচ্ছে ভিজছি। আপনার অসুখ করতে পারে। বৃষ্টির পানি সবার সহ্য হয় না। আমার অভ্যাস আছে, আমার কিছু হয় না। আমারও অভ্যাস আছে, আমারও কিছু হয় না। না, আপনার অভ্যাস নেই। অভ্যাস থাকলে বৃষ্টি নামা মাত্র খটাখট জানালা বন্ধ করতেন না। তাছাড়া আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, শীতে আপনি কাঁপছেন। নির্ঘাত অসুখ বাঁধাবেন। অসুখ বাঁধালে আপনার কি? আচ্ছা, আপনি এমন অবুঝের মতো আচরণ করছেন কেন? কথা শুনছেন না কেন? আমার চিন্তাগুলি হচ্ছে এরকম কথার পিঠে কথা তৈরি করা, ছেলে মানুষই খেলা। একা থাকলেই আমার এই খেলাটা খেলতে ইচ্ছা করে। সব খেলার শেষেই ক্লান্তি আসে, আমার এই খেলায় কখনো ক্লান্তি আসে না। যা হোক, যা বলছিলাম, আমি বারান্দায় হাঁটছি, এক মাথা থেকে আরেক মাথা যাচ্ছি। তখন হঠাৎ করেই ফুপিয়ে কান্নার শব্দ শুনলাম। একজন কে যেন কান্না চাপতে চেষ্টা করছে, পারছে না। আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম। কাঁদছে আপা। এই কান্না প্রচন্ড কষ্টের কান্না। আপা কেন এরকম করে কাঁদবে? এমন কি কষ্ট আছে তার? আমি অবাক হয়ে আবার ঘরের সামনে দাঁড়িয়ে রইলাম। যাতে সে একা একা কাঁদতে পারে, এজন্যই কি সে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে? এই কারণেই কি তার মাঝে মাঝে একা থাকতে ইচ্ছা করে? আমি আবার দরজায় ধাক্কা দিয়ে ডাকলাম, আপা, আপা। কান্না থেমে গেল। আপা কোনো উত্তর দিল না। কাক ডাকছে, ভোর হতে শুরু করেছে। আমি দাঁড়িয়ে আছি আপার ঘরের সামনে। যদিও ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে একটুও ভালো লাগছে না। এই বাড়ির সঙ্গে গাছগাছালিতে ভর্তি যদি কোনো বাগান থাকতো, আমি দাঁড়াতাম বাগানের ঠিক মাঝখানে।
পচা মাছের মাথা খেয়ে আমাদের কিছু হলো না। বাবার খুব শরীর খারাপ করলো, পেট নেমে গেল, সেই সঙ্গে যুক্ত হলো বমির উপসর্গ। ভাইয়া বলল, কলেরা বাঁধিয়ে বসেছে নাকি বাবা? বাবা ক্ষীণ স্বরে বললেন, বাঁচবো না রে, বাঁচবো না, আমার দিন শেষ। বাবার এই জাতীয় ঘোষণায় আমরা বিশেষ বিচলিত হলাম না, কারণ সামান্য অসুখ বিসুখেই তিনি এ জাতীয় ঘোষণা দেন, যা মাকে খুব কাবু করে ফেলে। মা এবারও খুব কাবু হয়ে পড়লেন। ভাইয়াকে কাঁদো কাঁদো গলায় বললেন, একটা ভালো ডাক্তার আন, মানুষটা মরে যাচ্ছে দেখছিস না? ভাইয়া সহজ গলায় বলল, যে কোনো ডাক্তারই আসুক, বাবাকে স্যালাইন ওয়াটারই দেবে, কাজেই চুপ করে বসে থাকো, চিন্তার কিছু নেই। বাবার শরীর থেকে পচা মাছের সর্বশেষ অংশটা বের হয়ে না যাওয়া পর্যন্ত দাস্ত আর বমি চলতেই থাকবে। কি করে বুঝলি তুই? তুই কি ডাক্তার? এসব বোঝার জন্য ডাক্তার হওয়া লাগে না মা, এগুলি হচ্ছে কমন সেন্স। আমার অন্য কোনো সেন্স না থাকলেও কমন সেন্স খুব ভালো। কাল পরশুর মধ্যেই দেখবে বাবা গা ঝাড়া দিয়ে উঠে বসেছে। যদি না বসে, তখন ডাক্তার আনবো। বড় ডাক্তার আনতে হলো না। বাবা গা ঝাড়া দিয়ে উঠে বসলেন এবং সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়লেন বরিশাল যাবার জন্য। বরিশাল থেকে সুপারি কিনে আনতে হবে, এইটাই নাকি ঠিক সময়। মা অবাক হয়ে বললেন, এই শরীর নিয়ে তুমি বরিশাল যাবে কি করে? বাবা বিরক্ত হয়ে বললেন, আমি তো আর সাঁতার দিয়ে যাব না, লঞ্চে করে যাব, ডেকে বিছানা করে হাওয়া খেতে খেতে যাব। মা বললেন, তোমাকে আর ছুটাছুটি করতে হবে না, ঘরে বসে থেকে যা পারো করো, সংসার তুমি যতদিন পেরেছো টেনেছো, এখন রঞ্জু টানবে। বাবা বিস্মিত হয়ে বললেন, ও টানবে কেন? এটা কি ওর সংসার না আমার সংসার? আমার ব্যবসার যা ধারা, ঘরে বসে থাকলে চলবে না, জায়গায় জায়গায় যেতেই হবে। ঠিক আছে, শরীর সারুক তারপর যাবে। এখন রঞ্জুকে গুছিয়ে বলে দাও ও সুপারি কিনে আনবে। ও সুপারি কে কিনবে? সবাইকে দিয়ে সবকিছু হয় না। ঢাকা শহরে ভ্রাম্যমাণ পাগল কত প্রকার ও কি কি ওকে জিজ্ঞেস করো, ও বলে দেবে। সুপারির দর জিজ্ঞেস করলে বলতে পারবে না। শরীর পুরোপুরি না সারতেই বাবা বরিশাল যাবার জন্য ব্যস্ত করে ফেললেন। আমরা সবাই প্রবল আপত্তি করলাম, শুধু আপা বলল, বাবা বাইরে গেলে ভালোই হয়, অনেকদিন ঘরে থেকে মন টন খারাপ হয়ে আছে, আগের মতো ঘোরাঘুরি শুরু করলে শরীর আরো তাড়াতাড়ি সারবে। বাবার সবগুলি প্যান্ট ঢিলা হয়ে গেছে, পিছলে পড়ে যায়, বেল্ট নেই, কাজেই পায়জামার দড়ি দিয়ে প্যান্ট পরা হলো। তিনি এক হাতে সুটকেস, অন্য হাতে 2 বাটির ছোট্ট টিফিন ক্যারিয়ার নিয়ে বিকাল 4টায় রিকশায় উঠে বসলেন। তার লঞ্চ 6টায়, ট্রাফিক জ্যামে পড়ে যেন লঞ্চ মিস না হয় সেজন্যই এত সাবধানতা। 4 দিনের মাথায় চলে আসবো, আর খুব বেশি হলে 1 সপ্তাহ। চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ হাফেজ। বাবা বাড়ি থেকে বেরোলেই মা মন খারাপ করেন। এবার অনেক বেশি মন খারাপ করলেন, কারণ আগের রাতে তিনি নাকি ভয়ানক দুঃস্বপ্ন দেখেছেন। মার দুঃস্বপ্নগুলি সাধারণত খুব জটিল হয়, এটা তেমন জটিল না। এক অন্ধ লোক ভিক্ষা চাইতে এসেছে, বাবা ভিক্ষা দিতে যাচ্ছেন, মা আপত্তি করছেন। ওর কাছে যেও না, ও আসলে ভিক্ষুক না, খুনি, ও তোমাকে খুন করবে। বাবা মার কথা শুনলেন না, কাছে গেলেন। অন্ধ লোকটা তখন বিকট শব্দে হেসে উঠল। মার ঘুমও ভেঙে গেল। বাবার রিকশা বড় রাস্তা পড়ার আগেই মা আমাদের কাজের মেয়েটিকে একটা কালো রঙের মুরগি কিনতে পাঠালেন। আগামীকাল ভোরে এই মুরগি কোনো এক অন্ধ ভিখারিকে সৎকা দেওয়া হবে। রাত 12টার দিকে আমরা সবাই যখন ঘুমোতে যাচ্ছি, বাবা এসে উপস্থিত। ভাইয়া অবাক হয়ে বলল, ব্যাপার কি? বাবা হাসতে হাসতে বললেন, ব্যাপার কিছু না, হঠাৎ একটা জিনিস মনে পড়লো, চলে এলাম। কি মনে পড়লো? না মানে, আগামীকাল দিনটা একটা বিশেষ দিন, ভুলেই গিয়েছিলাম, লঞ্চে উঠে মনে পড়লো, চলে এলাম। একদিন পরেই যাই, একদিনে কি হবে? বিশেষ দিন মানে? কি হয়েছিল এই দিনে?
সে বিরাট ইতিহাস, আরেকদিন বলবো। আরেকদিন বললে হবে না, আজই বলতে হবে। দেখা গেল তেমন বিরাট ইতিহাস কিছু না। এই দিনে বাবা মার সঙ্গে প্রথম কথা বলেছেন। সেই কথাও নিতান্ত গদ্য ধরনের কথা। বাবা মার বাড়িতে অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কি করার পর মা দরজা খুললেন। বাবা বললেন, এটা কি জয়নাল সাহেবের বাড়ি?" মা বললেন, হুম। ওনাকে একটু ডেকে দাও। উনি বাড়িতে নাই। বাবা চলে এলেন এবং আধ ঘন্টা পর আবার গেলেন। আবারও একই কথাবার্তা হলো। বাবা ফিরে এসে আবারও আধ ঘন্টা পরে গেলেন। এইবার মা হেসে ফেলে বললেন, আপনি বারবার চলে যাচ্ছেন কেন? বসেন। বাবা বসলেন। ভাইয়া বলল, ওই দিনই কি তোমরা দুজন দুজনের প্রেমে পড়লে? আহ, কি সব প্রশ্ন! তোর মা কি ঘুমোচ্ছে নাকি? ডেকে তোল। বিশেষ দিনটার কথা তোর মার মনে আছে কিনা কে জানে। বিশেষ দিনটার কথা মারও মনে ছিল, তবে দিনটার প্রসঙ্গে মার বর্ণনা এবং বাবার বর্ণনা এক না। মার কথা মতো বাবা পরপর 3বার জয়নাল সাহেবের খোঁজ করলেন এবং প্রতিবারই বললেন, এক গ্লাস পানি খাবো। শেষবার মা পানি দেননি, লেবুর শরবত বানিয়ে দিয়েছিলেন। পানি ভেবে বাবা এক চুমুক দিলেন, তারপরে বিস্ময়ের সীমা রইল না। মুখ তুলে মার দিকে তাকাতেই মা হেসে দৌড়ে পালিয়ে গেলেন। মার দৌড়ে পালিয়ে যাবার ব্যাপারটা অবশ্যই আমার অনুমান, ঘটনা এমনই ঘটার কথা। আমার ভেবে খুব অবাক লাগে যে বাবা মার চরিত্রের অসম্ভব রোমান্টিক দিকটা আমাদের 3 ভাই বোন কারোর মধ্যেই নেই। আপার মধ্যে তো ছিটে ফোটাও নেই, ভাইয়ার মধ্যেও নেই। থাকলে দুলো আপার আবেগ তার চোখে পড়তো। আমার নেই এইটুকু বলতে পারি। ছেলেরা যখন ভাব জমানোর কথা বলে আমার কেমন জানি গা জ্বলে যায়। আমার খুব ঘনিষ্ঠ একজন বান্ধবী আছে, মেরিন। তার বড় ভাই আর্কিটেকচারে 4th ইয়ারে পড়ে। আমাকে দেখলে গদগদ ভাব করে, এমন বিশ্রী লাগে। সেদিন বলল, তোমার রেনু নামটা আমার পছন্দ না। তোমাকে এখন থেকে স্বর্ণ রেনু ডাকলে কি তোমার খুব আপত্তি আছে? আমি বললাম, কোনো আপত্তি নেই, তবে আমিও এখন থেকে আপনাকে কবির ভাই না ডেকে ডাকবো তাম্র কবির ভাই। আপনার আপত্তি নেই তো? কবির ভাই খুব হকচকিয়ে গেলেন। মেয়েরা কথার পিঠে কথা বললে ছেলেরা ঠিক তাল রাখতে পারে না, তাদের চিন্তা ভাবনা এলোমেলো হয়ে যায়, অকারণে রাগও করে। কবির ভাই যে ওইদিন খুব রাগ করেছিলেন তার প্রমাণ হলো, পরদিনই মেরিন আমাকে বলল, রেনু, তুই আমার ভাইয়াকে অপমান করেছিস, ব্যাপার কি? আমি বললাম, অপমান করিনি তো। তুই ভাই আমাদের বাসায় আর আসিস না, ভাইয়া খুব রাগ করেছে। আমি মেরিনদের বাসায় আর যাইনি, তবে কবির ভাইয়ের সঙ্গে একদিন রাস্তায় দেখা হলো। তিনি রিক্সা করে কোথায় যেন যাচ্ছিলেন। আমি রাস্তার সবাইকে সচকিত করে ডাকতে লাগলাম, তাম্র ভাই, তাম্র ভাই। রাগ, দুঃখ এবং বিস্ময়ে বেচারার মুখ কালো হয়ে গেল। তিনি রিক্সা থামালেন। আমি এগিয়ে গিয়ে বললাম, কোন দিকে যাচ্ছেন? কেন? আমার পথের দিকে হলে আপনার সঙ্গে খানিকটা যেতাম, দুপুর রোদে হাঁটতে ভালো লাগছে না। তুমি কোন দিকে যাবে? এলিফ্যান্ট রোড। আমি ওইদিকে যাচ্ছি না। আর শোনো একটা কথা, তাম্র ভাই করছো কেন? তাম্র কবির ভাই বললে অনেক বড় হয়ে যায়, এজন্য শর্ট করে বলছি। আপনি রাগ করলে আর বলবো না। কবির ভাই তীব্র দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে কাঁপা কাঁপা গলায় বললেন, বেয়াদবি করবে না, বেয়াদবি করার বয়স তোমার এখনো হয়নি। আমি কিন্তু বেয়াদবি করতে চাইনি, মজা করতে চেয়েছিলাম। মজা করারও বোধহয় বয়স আছে, সব বয়সে মজা করা যায় না। আমি ঠিক করে রেখেছি, এরপরে যদি কখনো কবির ভাইয়ের সঙ্গে দেখা হয় আমি খুব বিনয়ী ব্যবহার করব, হেসে হেসে কথা বলবো। এখনো তার সঙ্গে দেখা হয়নি। শেষ হলো আমাদের আজকের পর্ব। আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।